সো টেস্ট এক্সাম তোমাদের সামনে শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড এক্সাম কয়েক মাস পরেই। সো টেস্ট এক্সামকে সামনে রেখে বা বোর্ড এক্সামকে সামনে রেখে ভাইয়া অলরেডি তোমাদেরকে রাইটিং পার্ট যে লেসন আছে, ইংলিশ রিডিং পার্টের যে লেসনগুলো, সে লেসনগুলোর সাজেশন দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা সেটা পেয়ে যাবা। এবং হচ্ছে আমাদের বর্তমানে এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু প্যারাগ্রাফের সাজেশন দিব। এই প্যারাগ্রাফগুলো অবশ্যই একটু দেখে নিবা কী কী তোমাদের জন্য প্রয়োজন। খেয়াল করে দেখো, ইংলিশ ফার্স্ট পেপারের কী কী প্যারাগ্রাফ আমাদের পড়তে হবে। আমাদের এসিএস থেকে এই সাজেশনগুলো আমাদের এফআরবি ব্যাচের শিক্ষার্থীদেরকে প্রোভাইড করেছি, এবং এইগুলোই আমি চাচ্ছি তোমাদের সবাইকে প্রোভাইড করতে। অ্যাজ ইংলিশ ফাহাদ সেইজ থেকে তোমরা ইংরেজির পুরো গাইডলাইন, পুরো সাজেশন থেকে শুরু করে সব কিছু তোমরা একসাথেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। এনিওয়ে, তাহলে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যারাগ্রাফগুলো আছে, সেই প্যারাগ্রাফগুলো একটু দেখে নাও, কী কী আমরা এখান থেকে পড়তে হবে, কী কী শিখতে হবে। এগুলো সবার আগে পড়েও, বাট সম্ভব হলে এর থেকে বাইরে যদি সুযোগ থাকে তাও পড়তে পারো। আসলে আমাকে যদি কেউ প্যারাগ্রাফের বা সাজেশনের কথা বলতো আমার সময়, আমি যখন ইন্টারে ছিলাম তখনকার সময় আমি চিন্তা করতাম যে বোর্ড, তুমি দেখবা বিগত বছরে কয়েকটা বোর্ড কোয়েশন তুমি অ্যানালাইসিস করলেই পরবর্তী কয়েকটা বোর্ড কোয়েশন তুমি অটোমেটিকলি বুঝবা যে কী ধরনের প্যারাগ্রাফ আসবে, কী ধরনের কম্পোজিশন তোমার পরীক্ষাতে আসবে। জাস্ট বিগত বছরের জিনিসগুলো দেখলেই তোমার জন্য এটা সহজ হয়ে যায় আইডেন্টিফাই করাটা, বোঝাটা। সো এখানে জাস্ট কয়েকটা প্যারাগ্রাফের নাম আছে, কিছু কমন প্যারাগ্রাফ আছে, কিছু আনকমন প্যারাগ্রাফ আছে, বা কিছু সিচুয়েশনাল প্যারাগ্রাফ আছে বর্তমানের এই সিচুয়েশনকে কেন্দ্র করে। হ্যাঁ, আবার তুমি যদি চাও তুমি আগের বোর্ড কোয়েশনগুলো ফলো করেও তুমি এখান থেকে এই জিনিসগুলো বের করে নিতে পারো, বা বুঝতে পারবা যে কেমন প্যারাগ্রাফ আসবে, কি আসবে। বিগত বছরের কোনো বোর্ড কোয়েশ্চেন তুমি যদি কোনো শিক্ষার্থী বিগত 7-8 বছরের বোর্ড কোয়েশ্চেন বা 5-6 বছরের বোর্ড কোয়েশ্চেন একটু ভালো মতো করে পড়ে যায়, রাইটিং পার্টগুলো সেখান থেকে পড়ে যায়, তার অবশ্যই হলফ করে বলা যায় সেখান থেকে তারা অবশ্যই কমন আসবে। এনিওয়ে, তাহলে দেখো ইংলিশ ফার্স্ট পেপার কী কী প্যারাগ্রাফ পড়তে হবে। এক নম্বর হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ক্লাসরুম, বা এআই ইন দ্য ক্লাসরুম, বা শুধু এআই নিয়েও তুমি পড়তে পারো, অনেক ইম্পর্টেন্ট, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, এআই ইন দ্য ক্লাসরুম। এরপর দেখো বুলিং অথবা সাইবার অথবা সাইবার বুলিং, তুমি এটা পড়ে নিতে পারো। প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং, খুবই ইম্পর্টেন্ট এখানে গ্লোবাল ওয়ার্মিং, বা এখানে হতে পারে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং অবলিক এনভায়রনমেন্টাল পলিউশনও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ হতে পারে ভাইয়া। ওকে, এরপরে হচ্ছে আমাদের দেখো কি বলছে এখানে, সিটি লাইফ অ্যান্ড তোমার হচ্ছে কি বলে রুরাল লাইফ, তাই তো? ইয়েস, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সিটি লাইফ, রুরাল লাইফ হতে পারে এটা, বা হতে পারে অনলাইন ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস হতে পারে, বা স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ আসতে পারে। কিন্তু যে কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কিন্তু ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফগুলোর টাইপসের হতে পারে। এর মধ্যে সিটি লাইফ, রুরাল লাইফ অনেক ইম্পর্টেন্ট। দেন অনলাইন এডুকেশন পড়ে নিতে পারো। জুলাই আপরাইজিং, বুঝতে পারছো এটা আমাদের এখনকার সময় হট টপিক। জুলাই আপরাইজিং বা 36th জুলাই খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ হতে পারে। ফুড অ্যাডাল্টারেশন, ইম্প্যাক্ট অথবা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এগুলো পড়া। মোবাইল ফোন হতে পারে, ইউজেস অ্যাবিউজেস অফ মোবাইল ফোনও কিন্তু পরীক্ষার জন্য আসতে পারে। জাস্ট তুমি একটা ইউজেস অ্যাবিউজেস পড়ো, ফেসবুক সম্পর্কে পড়লে তুমি জাস্ট সেখানে ইন্টারনেট সম্পর্কে লিখে দিও, তুমি সেখানে ইন্টারনেটের জায়গায় সোশ্যাল মিডিয়া লিখে দিও, সোশ্যাল মিডিয়ার জায়গায় তুমি হচ্ছে মোবাইল ফোন লিখে দিও, জাস্ট একটা জায়গায় আরেকটা তুমি রিপ্লেস করে দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো হিউম্যান রাইটস, মানবাধিকার। এডুলেসেন্স, বয়সন্ধিকাল, ওকে, এটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, অনেক ইম্পর্টেন্ট এটা। সিভিক এঙ্গেজমেন্ট পড়ে যাওয়া, তোমাদের বইতে কিন্তু এগুলো সম্পর্কে আলোচনা করা আছে। টেক্সচুয়াল বেস, মানে বইয়ের লেসনের উপর বেস করে প্যারাগ্রাফগুলো সবচাইতে বেশি ইদানিংকালে আসে। স্টোরির দিক থেকে তোমার ক্রিয়েটিভ স্টোরি আসে, এবং তোমার হচ্ছে বইয়ের যে প্যারাগ্রাফগুলো আছে ওই বইয়ের পার্ট থেকে তোমার হচ্ছে কি আসে, ওই টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো অনেক বেশি কিন্তু পরীক্ষাতে আসে। এগুলো কিন্তু পড়ে যাওয়া, একটু কষ্ট হলেও পড়ে যেতে হবে। এরপরে সিভিক এঙ্গেজমেন্ট আমাদের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এনভায়রনমেন্টাল জাস্টিস, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন বা এয়ার পলিউশন, ট্রাফিক জ্যাম, হ্যাঁ, সয়েল পলিউশন, এয়ার পলিউশন রিলেটেড জিনিসগুলো একটু পড়ে যেতে হবে। দেন দ্য গ্রেটার এফেক্ট, এটা তোমাদের বইয়ের লেসন থেকে প্যারাগ্রাফটা দিয়ে দিছে। সো এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এই কয়টা প্যারাগ্রাফ দিলাম এখানে, 15টা প্যারাগ্রাফ পড়ে যেও। এই প্যারাগ্রাফগুলো যদি পড়ার পরে তোমার যদি টাইম থাকে, তুমি অন্যান্য প্যারাগ্রাফগুলো একটু কষ্ট করে দেখে যেতে পারো, বাট সবার আগে এই প্যারাগ্রাফগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, তারপরে তুমি অন্যান্য জিনিসগুলো পড়ো যদি সম্ভব হয়। ওকে, বাট আবারও বলছি, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা কেমন প্যারাগ্রাফ, কেমন জিনিসগুলো তোমার পরীক্ষাতে আসে। ওকে, তারপরে যদি পরবর্তী পার্টে যাই, এখানে আমাদের স্টোরি,
ইংলিশ ফার্স্ট পেপারে যে স্টোরি বা কমপ্লিটিং স্টোরি আসে সেটা একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিই। আমরা জানি স্টোরি পরীক্ষাতে দুই ধরনের স্টোরি পরীক্ষাতে আসে, একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি এবং একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ট্রেডিশনাল স্টোরি কোনগুলো? ট্রেডিশনাল স্টোরি হচ্ছে আমাদের যে স্টোরিগুলো নর্মালি আমাদের বাবা মায়ের কাছে, টিচারের কাছে চিরাচরিতভাবে আমরা শুনে আসতেছি, সেগুলোকে বলা হয় আমাদের ট্রেডিশনাল স্টোরি। যেমন এ থার্স্টি ক্রো, ট্রেডিশনাল স্টোরি। হ্যাঁ, বা হচ্ছে আমাদের যদি বলি যে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, ট্রেডিশনাল স্টোরি। বা টু ফ্রেন্ডস অ্যান্ড আ বেয়ার, আমাদের ট্রেডিশনাল স্টোরিগুলোর মধ্যে কিন্তু কয়েকটা স্টোরির কথা বললাম। আর এগুলো মানে সবসময় শুনে আসতেছি, এই স্টোরিগুলোর কাহিনী সবার ক্ষেত্রে মোটামুটি সেম হবে। আর ক্রিয়েটিভ স্টোরি কোনগুলো? ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে আমাদের একটা সিচুয়েশন বলে দিবে, ওই সিচুয়েশন থেকে তুমি নিজের মতো করে গল্পটাকে সাজাবা, এবং এই সাজানোর ক্ষেত্রে এক একজন শিক্ষার্থী এক একভাবে সাজাবে, জাস্ট লজিক্যালভাবে সাজালেই হইল। যেমন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে, আগুন লাগার পরে তুমি মনে করো আগুনটা দেখেছো, তুমি দ্রুত গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলা, বা তুমি জনগণকে একত্র করে তুমি সেখানে আগুন নেভানোর জন্য পানি জড়ো করলা, একত্র করে সবাইকে উদ্ধার করলা, পানি দিয়ে আগুনটাকে নিভালা, একটা সিচুয়েশন দিয়ে দিল, তুমি সেটাকে উদ্ধার করলা। তো তুমি নিজেই আগুনটাকে নিভাতে পারো, বা সবাইকে মিলে নিভাতে পারো, বা হচ্ছে সবাইকে উদ্ধার করতে পারো, অথবা তুমি ফায়ার সার্ভিসে কিন্তু ডেকে এই কাজটা করতে পারো। এক একজন এক একভাবে লিখবে, কিন্তু লজিক্যাল হলেই হবে। এখন তুমি যদি বলো যে আগুন লাগছে, সব মানুষ মারা গেছে, আমরা কিছুই করতে পারি নাই, তাহলে কিন্তু আলটিমেটলি গল্পটা সাজানো কিন্তু হবে না। বা আগুন লাগছে, তুমি আরেকটা আগুন লাগিয়ে দিলা, আগুন বাড়িয়ে দিলা, লজিক্যাল হবে না। বা একজন ব্যক্তির পার্স, টাকা পয়সা হারিয়ে গেল, তুমি সেটা উদ্ধার করে তাকে পৌঁছানোর ব্যবস্থা করে দিলা, পুলিশের মাধ্যমে হোক, নিজের মাধ্যমে হোক, এটা একটা ক্রিয়েটিভ স্টোরি হতে পারে। বা কেউ পানিতে পড়ে গেল, তুমি তাকে উদ্ধার করলা, সেভ করলা, তার জীবন রক্ষা করলা। নানানভাবে তোমার ক্রিয়েটিভ স্টোরি একটা সিচুয়েশন দিয়ে দেয়, ওই সিচুয়েশন থেকে তোমার ক্রিয়েটিভ স্টোরিগুলো কমপ্লিট করতে হয়। আর ট্রেডিশনালগুলো তো বললামই, চিরাচরিতভাবে যেগুলো শুনে আসতেছি আমরা, অতীতকালের কাহিনী গল্পের উপর বেস করে, সেগুলো ট্রেডিশনাল। সো দুই ধরনের স্টোরি কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, এখন দেখো ট্রেডিশনাল স্টোরিগুলোর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য। দেখো এখানে বলছে, দেখো স্টোরি লায়ার শেফার্ড বা লায়ার কাউবয়, যে কোনো নামে হইতে পারে। স্টোরি কিভাবে লিখতে হবে, স্টোরি লেখার ধরনটা কি, ভাইয়ার চ্যানেলেই ফাহাদ সেইজেই তুমি একটা প্লেলিস্ট পেয়ে যাবা রাইটিং পার্টের। ওই প্লেলিস্টে গেলে তুমি প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, এরপর অ্যাপ্লিকেশন রাইটিং, এক এক করে সবগুলো রাইটিং ভিডিও তুমি পেয়ে যাবা। ইনিশিয়ালি যেগুলো আছে সেগুলোই দেখবা, পরবর্তীতে অল্প অল্প করে সবগুলো ক্লাসে কিন্তু তুমি পেয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো সেখানে স্টোরি রাইটিংয়ের ধরন, কীভাবে লিখতে হবে, সব কিছু বলে দিছি। এবার একটা স্টোরিতে তুমি একটা সুন্দর টাইটেল সিলেক্ট করবা, এবং সুন্দর একটা মোরালও তুমি দিবা। অনেকে কী করে, মোরালটা টাইটেলে দিয়ে দেয়, তখন টাইটেলে লেখার মতো করে কোনো জিনিস পাওয়া যায় না। এনিওয়ে, তাহলে এ লায়ার শেফার্ড। ওকে, এরপরে দেখো অনেস্ট উডকাটার। অনেস্ট উডকাটার, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট হতে পারে, অনেস্ট, খুবই ইম্পর্টেন্ট অনেস্ট উডকাটার। ক্রোকোডাইল অ্যান্ড ফক্স, কুমিরের বাচ্চাদেরকে শিয়াল যে তোমার খেয়ে ফেলে। দেন দেখো সেলফিশ জায়ান্ট, ওই যে একটা সেলফিশ জায়ান্ট তোমার হচ্ছে তার বাগানে বাচ্চারা খেলতে আসতো, জায়ান্টটা অনেকদিন ধরে তার ঘরে আসে না, ওই বাগানটার মধ্যে বাচ্চারা খেলতো, কিন্তু একদিন দৈত্য আসছে, এসব বাচ্চাদেরকে বের করে দেয়। তখন ওই তোমার কি বলে, ওই বাগানের মধ্যে ঠান্ডা তুষার নেমে যায়, শীতকালে আর আর বসন্ত ফিরে আসে না। তখন বাচ্চারা যখন খেলতে আসে তখন বসন্ত আসে, বাচ্চারা চলে গেলে আবার তোমার হচ্ছে বরফ আচ্ছাদিত হয়ে যায়। তখন দৈত্যরা বুঝতে পারছে যে তার প্রবলেমটা কোথায়, সে বাচ্চাদেরকে তার বাগান থেকে বের করে দেওয়ার কারণেই প্রকৃতি তার প্রতি ক্ষুব্ধ হয়ে তার এই কাজটা, মানে এটা এটা তার ক্ষেত্রে হচ্ছে। তাহলে এই যে তোমার ট্রেডিশনাল স্টোরিগুলোর মধ্যে সেলফিশ জায়ান্টও তোমার একটা স্টোরি, তুমি পড়লেই বুঝবা এটা। ক্লাস 7-এ এই গল্পটা আছে আমাদের। এনিওয়ে, সো গ্রিডি ফার্মার, লোভী কৃষক, আমাদের হচ্ছে কি বলে এটাকে, ওই যে তার লোভী কৃষক বা কৃষকের গ্রিডি ওয়াইফ, কৃষকের লোভী ওয়াইফ তার হাঁসের পেট কেটে ডিম, সবগুলো ডিম পাওয়ার চেষ্টা করছে এইটা। লায়ন অ্যান্ড আ বোর, ওকে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, টু ফ্রেন্ডস অ্যান্ড আ বেয়ার, কিং সোলোমন, এটা অনেক ইম্পর্টেন্ট, টু ফ্রেন্ড অ্যান্ড আ বেয়ার, কিং সোলোমন অ্যান্ড দ্য কুইন অফ সেবা। তোমার ওই যে কুইন সোলোমনের অনেক বুদ্ধিমান ছিল, বুদ্ধিমত্তা চেক করার জন্য কুইন অফ সেবা তোমার হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফুল গাছ এবং তোমার হচ্ছে সত্যিকার অর্থের ফুল গাছ, দুইটা রাখছে। দেখে তোমাকে দূর থেকে বলতে হবে যে কোনটা সত্যিকার অর্থে ফুল গাছ। তখন উনি মৌমাছি দেখছে যে কোন গাছে মৌমাছি বসে, কোন গাছে পোকামাকড় বসে, কারণ আর্টিফিশিয়াল গাছে তো পোকামাকড় বসবে না। সো সত্যিকার যে ন্যাচারাল যে ফুল গাছ, সেটার উপর পোকামাকড় বসতে, তখন ইজিলি উনি বুঝতে পারছে যে কোনটা আমাদের সত্যিকার অর্থে ফুল গাছ। তো নানানভাবে বুদ্ধিমত্তা চেক করেছিল কুইন অফ সেবা। লায়ন অ্যান্ড আ মাউস, এটা তো জানো, শেখ সাদি জানো, থার্স্টি ক্রো, এটা ইম্পর্টেন্ট, থার্স্টি ক্রো অনেক ইম্পর্টেন্ট, শেখ সাদি ইম্পর্টেন্ট, লায়ন অ্যান্ড মাউস ইম্পর্টেন্ট। হাউ আ হ্যাপি কবলার বিকেম আনহ্যাপি, পড়ে যেতে হবে কিন্তু এটা, হ্যাঁ। কিং লায়ার অ্যান্ড হিজ ডটার্স অ্যান্ড দ্য উইজডম অফ কিংস, উইজডম অফ কাজী, তারপর তোমার হচ্ছে অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং। এই যে 16টা গল্পের কথা বললাম,
এই 16টা গল্প কষ্ট করে পড়ে যাবা। যদি সম্ভব হয় এরপরে অন্যান্য বোর্ড কোশ্চেন চেক করে তুমি বাকি স্টোরিগুলো দেখে নিতে পারো, বাট এই স্টোরিগুলো তুমি সবার আগে কাভার করবা, এই প্যারাগ্রাফগুলো তুমি সবার আগে কাভার করবা। তাহলে তোমার জন্য হচ্ছে পরীক্ষাতে ভালো মার্কস তোলাটা একটু হলেও সহজ হবে। সো এটা হচ্ছে প্যারাগ্রাফ এবং এটা হচ্ছে আমাদের স্টোরি। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো এই ক্লাসের ভিডিওর কমেন্টে, সেখান থেকে ডাউনলোড করে তুমি সলভ করে নিতে পারো, কমপ্লিট করে নিতে পারো। ঠিক আছে? সো এ হচ্ছে আমাদের স্টোরি এবং প্যারাগ্রাফের সাজেশন, একটু পড়ে যাবা কষ্ট করে। এগুলো পড়ার পরে বোর্ড কোশ্চেনগুলো দেখো, আবারও বলছি, সেখান থেকে তোমার কমন আসবেই। সাজেশন, এটা প্রশ্ন না কিন্তু, সেটা বলছি, মানে এখান থেকেই যে আসবে এটা 100% কিন্তু কেউ বলতে পারে না। ইম্পর্টেন্ট, আসতে পারে, চেষ্টা করবো আমরা আরও পড়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং দেখা হচ্ছে আমাদের অন্যান্য পরবর্তী যে ক্লাস, পরবর্তী সাজেশন ক্লাসে দেখা হচ্ছে। এবং আবারও বলছি, একটু কষ্ট করে হলে এগুলো সবার আগে পড়বা, এখান থেকে আসার চান্সেস অনেক 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 বেশি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।